আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের আলোচনা হবে সসীম ধারা। এটা ত্রয়োদশ অধ্যায়। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন প্রায় আসে, এই জন্য এই অধ্যায়টা আমরা আজকে আলোচনা করব। আমরা যে টপিকসগুলো এই অধ্যায় থেকে আলোচনা করব, এই টপিকসগুলো আগে থেকেই আমরা নির্ধারণ করে রেখেছি। এখানে অনুক্রম ও ধারা নিয়ে আলোচনা করব, সূত্রের প্রমাণ করব, এখানে তমপদ নির্ণয় করব, পদের সংখ্যা নির্ণয় করব, ধারা গঠন করব, যোগফল নির্ণয় করব এবং ধারা থেকে কোনো চলকের মান নির্ণয় করব। তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে একটু শ্রবণ করো। আমাদের প্রথমের বিষয় যে আলোচনা সেটা হলো সসীম ধারা। সসীম শব্দটা দ্বারা আমরা বুঝতে পারছি যে সসীম মানে সীমায়িত। এখানে সসীম ধারার যে পদ সংখ্যাগুলি থাকবে, এই পদ সংখ্যাগুলি নির্দিষ্ট এবং গণনার যোগ্য। পদ সংখ্যাগুলি গণনা করে শেষ করা যাবে, এটা সসীম ধারা। আর যে ধারার পদ সংখ্যা কয়টি পদ আছে গণনা করে শেষ করা যাবে না, সেটা হবে অসীম ধারা। তাই সসীম আর অসীম ধারা জানার আগে আমাদের অনুক্রম নিয়ে একটু আলোচনা করব। অনুক্রম হলো কতগুলো রাশি যদি একটা নির্দিষ্ট নিয়মে সামনের দিকে অগ্রসর হয়, যে পরের পদটি আগের পদের সাথে একটা সম্পর্ক বজায় থাকে, পরের পদের সাথে আগের পদের একটি সম্পর্ক বজায় থাকে, তখন যেই প্যাটার্নটা তৈরি হয় সেটি অনুক্রম। আর অনুক্রম আমাদের বাস্তব জীবনে অনুক্রমের একটি ব্যবহার আছে। আমরা কোনো শিক্ষার্থীর ক্রম বিবেচনা করি, রোল নাম্বার যেটা 1 থেকে শুরু করি, আমরা যতগুলি স্টুডেন্ট থাকে তাদের নির্ধারণ করি, এটা একটা অনুক্রম। অনেক সময় আমরা স্বাভাবিক সংখ্যার হিসাব করি, 1 থেকে শুরু করে যতদূর পর্যন্ত আমাদের প্রয়োজন হয়, স্বাভাবিক সংখ্যা একটি অনুক্রম। তো এভাবে আমরা অনেক সময় ছোট থেকে বড়োর দিকে সাজাই, ছোটোর থেকে বড়োর দিকে সাজানো একটা অনুক্রম। এবং অনেক সময় আমরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা সাজাই, এটাও একটা অনুক্রম। তো অনুক্রমের ব্যবহার গণিতেও যেরকম আছে, পদার্থবিজ্ঞান অনুক্রমের ব্যবহার আছে, ফিনান্সও অনুক্রমের ব্যবহার আছে, পরিসংখ্যানে অনুক্রমের ব্যবহার আছে। অনুক্রমের ব্যবহার সাধারণত আমরা অনেক সময় জ্যামিতিক চিত্রের মাধ্যমে আমরা অনুক্রমের ব্যবহারটা দেখাই। অনেক সময় একটা জ্যামিতিক চিত্র ত্রিভুজের সাহায্যেও আমরা অনুক্রম, যেটা সিকোয়েন্সি, আমরা সিকোয়েন্সিকে অনেক সময় জ্যামিতিক চিত্রের সাহায্যে এটা প্রকাশ করি, ত্রিভুজের মাধ্যমে, চতুর্ভুজের মাধ্যমে, বৃত্তের মাধ্যমে, অন্যান্য জ্যামিতিক চিত্রের মাধ্যমে অনুক্রমের ব্যবহার করা হয়। তা অনুক্রমের পরে আমাদের যে জিনিসটা আসতেছে, সে অনুক্রমের একটা উদাহরণ আমি দেই। যদি একটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা যদি 10 জন থাকে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী 10 জন, তাহলে আমরা এরকম রুল নির্বাচন করি, 1, 2, এরকম 3, 4, এরকম 5, 6, 7, 8, 9, 10 এরকম বিবেচনা করি। তো এই যে ক্রম অনুসারে আমি যে লিখলাম, এটা একটা অনুক্রম। আর অনুক্রমের পরে যে ধারাটা হলো অনুক্রমের সমস্ত পদকে যদি আমরা যোগ চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। অনুক্রমের পদ দেখো, প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, আপনার ডট 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 শেষ পদ 10 মনে করো। তো এই যে অনুক্রমের পদগুলি আমরা যোগ চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি, এই জন্য এইটা একটা ধারা তৈরি হয়েছে। আজ তোমাদের এটা জেনে রাখা দরকার, ধারা যখন আমরা লিখব, ধারার সমস্ত পদ আমাদের লেখা দরকার নাই। প্রথমে আমরা 3টে পদ লিখব, 4টাও লিখতে পারো, শেষে আমরা একটা পদ লিখব। তো এটা একটা ধারা হবে, আর এটা একটা অনুক্রম হবে। অনুক্রমের পদগুলি বিবেচনার জন্য এখানে যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই।
কিন্তু ধারা বিবেচনা করার জন্য যোগ চিহ্ন দিয়ে 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 এটাকে আমাদের প্রকাশ করতে হয়। এই জন্য অনুক্রম আর ধারার ভিতরে আমাদের একটি পার্থক্য আছে। কোনগুলি অনুক্রম কোনগুলি ধারা আমরা এখন বুঝতে পারলাম। এবার আমরা ধারার যে সূত্র, আমাদের যে ধারা অঙ্ক করব, অঙ্ক করার জন্য আমাদের সূত্রের প্রয়োজন হবে। ধারার যে সূত্র, ধারার ভিতরে সূত্রের ভিতরে এখানে একটি সূত্র আছে যেটা হলো যোগফল নির্ণয় করার সূত্র, আর একটা সূত্র হলো তম পদ নির্ণয় করার একটা সূত্র আছে। তম পদ বলতে বোঝাইতেছে যে 25তম পদ, 17তম, 18তম, যে কোনো একটা পজিশনের মান, সেটা যততম পজিশন হোক না কেন, তম পদের সাহায্যে এখানে আমাদের দুইটা সূত্রের ব্যবহার আছে। তো প্রথমে যে যোগফলের সূত্রের প্রমাণটা আমরা করব। তাই দেখা যাইতেছে যে ধারার প্রথম পদকে আমরা সবসময় এ দ্বারা ডিনোট করি, আমরা এ দিয়ে প্রকাশ করি। ধারার যে দ্বিতীয় পদকে আমরা এ প্লাস ডি দ্বারা প্রকাশ করি। ধারার যে তৃতীয় পদকে আমরা এ প্লাস 2d দ্বারা প্রকাশ করি। এভাবে ধারার দেখো, এভাবে যদি ধারা চলতে থাকে, লাস্টে যদি আমরা nতম পদ লিখি তাহলে কি দেখো, প্রথম পদের ভিতরে কিন্তু ডি নেই, দ্বিতীয় পদের মধ্যে ডি আছে, পদর সংখ্যা দ্বিতীয়, 2 নম্বর পদে ডি একটা, 3 নম্বর পদে হলো ডি দুইটা। আর যদি nতম পদ হয় এখানে ডি হবে n-1t ডি হবে। দেখো বোঝাই যায় যে 3 নাম্বার পদের ডি হলো দুইটা, তার n নাম্বার পদ যেটা সেখানে ডি হবে n-1 ইন্টু ডি। তো এইভাবে ধারাটাকে আমরা ধারার পদগুলিকে আমরা নির্বাচন করি সূত্রের সাহায্যে। তো এইভাবে আমি প্রথমে সূত্রের প্রমাণ করব, যোগফলের সূত্রের প্রমাণ। আমরা একটা এক্সাম্পল দিলাম যে ধারা কিভাবে লিখতে হয়। দেখো আমরা যখন এখানে দেখো ধারার সবগুলি পদের যোগফল যদি অ্যাশ হয় তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তৃতীয় পদ এ প্লাস 2d, তৃতীয় পদ এ প্লাস 2d। এভাবে দেখো এভাবে যদি আমরা লিখি, আমরা যে সূত্রের প্রমাণ করব একটু খেয়াল করা দরকার তোমাদের। শেষ পদ এল হবে, শেষ পদকে আমরা এল দ্বারা শেষ পদ বোঝায়। প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তৃতীয় পদ এ প্লাস 2d, আর শেষ পদ হলো এল। একটু খেয়াল করতে হবে, সূত্রের প্রমাণ যখন আমরা করব তখন প্রথমে 3টে পদ লিখব, শেষেও এরকম 3টে পদ লিখব। তো শেষে আমাদের একটি পদ লেখা আছে, সেটা হলো এল। তা এল এর আগের পদ হবে এল মাইনাস ডি, তার আগের পদ হবে এল মাইনাস 2d। তাহলে প্রথম যে আমি একটা ধারা গঠন করলাম, এটা একটা সমান্ত ধারা। সমান্ত ধারা সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। সমান্ত ধারা হলো পাশাপাশি দুইটা পদের বিয়োগফলের মান সমান হবে, পাশাপাশি দুইটা পদের অন্তর সমান হইলে যে ধারা তৈরি হবে সেটা সমান্ত ধারা। তাই এই যে একটা সমান্ত ধারা, প্রথম পদ এ, পরের পদ এ প্লাস ডি, তারপরে পদ এ প্লাস 2d, আর শেষ পদ এল ছিল, তার আগে এল মাইনাস ডি, তার আগে এল মাইনাস 2d। প্রথমে আমরা 3টে পদ লিখেছি, শেষও আমরা কয়টা পদ লিখেছি, 3টে পদ লিখেছি। দেখো, আর আমি যদি এই ধারাটাকে বিপরীত ক্রম অনুসারে সাজাই তাহলে শেষ পদ আগে চলে আসবে এল, তারপরের পদ তারপরে বসবে, তারপরের পদ তারপরে বসবে। দেখো, আর এভাবে যদি চলতে থাকে, এ পদ বসবে কোথায়, এখানে,
এ প্লাস 2d, তারপরে এ প্লাস ডি, তারপরে এ। দেখো আমি এটা মুছে দেব, এটি আমাদের তাহলে কি অবস্থা দাঁড়ায়, আমরা একটু বিপরীত করে দিয়েছি, এখন আমরা যোগ করে দিব। আমরা যদি যোগ করি দেখো কি দাঁড়ায়, এস আর এস যোগ করলে 2s হয়। এখানে এ আর এল যোগ করলে এ প্লাস এল হয়। এখানে এ প্লাস ডি, এল মাইনাস ডি সূত্র ডি কাটা যায়, এ প্লাস এল হয়। এখানে যদি 2d প্লাস 2d মাইনাস কাটা গেলে এ প্লাস এল হয়। দেখো এখানে 2d কাটা গেলে এ প্লাস এল হয়, এখানে ডিডি কাটা গেলে এ প্লাস এল হয়, এখানে এ প্লাস এল হয়। দেখো আমরা কিন্তু ধারার যোগফলের সূত্র প্রমাণ করতেছি, এ প্লাস এল, 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 এ প্লাস এল। কয়টা হতে পারে এখানে? যদিও এখানে 6টা দেখা যাইতেছে, আসলে কিন্তু অনেকগুলো। কয়টা? n সংখ্যক এ প্লাস এল। এখানে n সংখ্যক এ প্লাস এল। তাহলে আমরা কি লিখতে পারি যে n ইন্টু এ প্লাস এল। এখানে n সংখ্যক এ প্লাস এল থাকার কারণে আমরা n ইন্টু এ প্লাস এল লিখেছি। দেখো আমরা যদি এসটাকে রেখে দেই তা 2 ওই পাশে চলে যাবে, তারপরে এ প্লাস এল। আর আমরা যে তম পদ নির্ণয় করেছিলাম, যে এনতম পদ আমাদের ছিল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আর এনতম পদকে আমরা শেষ পদ বলি সবসময়ের জন্য, লাস্ট পদ যেটা। এখান থেকে আমরা এল এর মান বসিয়ে দিব। যদি আমরা এল এর মান বসিয়ে দেই তাহলে কি দাঁড়ায় দেখো, এখানে এ যোগ করলে 2a n মাইনাস 1 ইন্টু ডি। এটাই ধারার সমষ্টির সূত্র, সমান্তর ধারার সমষ্টির সূত্র। এস সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা সমষ্টির সূত্রটা প্রমাণ আমাদের হয়ে গেল। দেখো আমরা সমষ্টির সূত্রের প্রমাণ আমরা করলাম। এই সমষ্টির সূত্রটা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমাদের এই সমষ্টির সূত্রটা লাগবে। এই জন্য আমরা প্রথমে সমষ্টির সূত্র, এখন আমরা সূত্র জানলাম কয়টা? আমরা সূত্র 2টা আমাদের জানা হয়ে গেল, একটা তম পদের সূত্র, একটা যোগ ফলের সূত্র। 2টা সূত্র আমাদের জানা হয়ে গেল। আমরা দেখব এই 2টা সূত্র কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এই যে যোগফল আমরা নির্ণয় করব, এটা আমরা সমান্তর ধারা করতেছি। সমান্তর ধারার ভিতরে যে ধারাটার পাশাপাশি 2টা পদের অন্তর সবসময়ের জন্য কি হয়? সমান হয়। তা দেখো আমরা যে সূত্র লিখছি সেই সূত্র হলো, একটা হলো সমষ্টির সূত্র, সমষ্টি বা যোগফলের সূত্র। এস সমান n/2a, 2a n/2, এটা হলো সমষ্টির সূত্র। আর একটা সূত্র আমরা যেটা শিখছি তম পদ, nতম পদ সূত্র হলো এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে যদি আমাকে পিতম পদ বলে, পিতম পদ, তাহলে কি হবে? এ প্লাস n মাইনাস পি মাইনাস 1 ইন্টু ডি। পিতম পদ সূত্র হলো এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি।
যদি এক্সতম পদ বলা হয় তাহলে এ প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি। যদি 15তম পদ বলে তাহলে 15তম পদ হবে এ প্লাস 15 মাইনাস ওয়ান ইন্টু ডি। যদি 25তম পদ বলা হয় তাহলে সূত্র হবে এ প্লাস 25 মাইনাস ওয়ান ইন্টু ডি। এভাবে আমরা এগুলো হলো তম পদ নির্ণয় করার সূত্র, আর এটা হলো যোগফলের সূত্র। যোগফলের সূত্র বা সমষ্টি সূত্র আর তম পদ নির্ণয় করার সূত্র, আমাদের দুইটা সূত্র জানা হয়ে গেল। দেখো, একটি ধারা আমরা যেটা আলোচনা শুরুতে করেছিলাম, সসীম ধারার পদগুলো গণনার যোগ্য কয়টা পদ থাকে সেটা গণনা করা যাবে। আমি যদি একটি ধারা সসীম ধারা লিখি, দেখো 3, 6, 9, 69 লিখলাম একটা ধারা। এটা একটা সসীম ধারা, কারণ এই ধারার ভিতরে কয়টা পদ আছে এটা আমরা গুণে বলতে পারবো। যদিও এখানে কিছু পদ এখানে উল্লেখ করা নাই, ডট ডট দেওয়া আছে, তবু আমরা এই ধারার ভিতরে কয়টা পদ আছে এটা আমরা নির্ণয় করতে পারবো। এই ধারার ভিতরে যতগুলি পদ আছে নির্ণয় করা যাবে। আর ধারার পদ কতগুলি পদ আছে, পদের সংখ্যা যদি বের করা সম্ভব না হয় তাহলে ওইটা হবে হলো অসীম ধারা, আর এটা হয়েছে হলো সসীম ধারা। এই ধারাটা সসীম, কারণ এই ধারার পদের সংখ্যা আমরা হিসেব করে বের করতে পারবো। আমি যদি আরও একটা ধারা লিখি, যেখানে লিখলাম 3, 6, 9 আফটার ডট 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 ইনফিনিটি, অর্থাৎ এই ধারাটা কোথায় গিয়ে শেষ হয়েছে বা এই ধারাটার মোট কয়টি বা পদ আছে এটা আমরা জানি না। এটা হলো অসীম ধারা। অসীম ধারার ব্যবহার আমাদের উচ্চতর গণিতের বইতে আছে। যারা আমরা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করি তারা এটা জানি। তাহলে ধারা আমরা আপাতত দুই প্রকার, সসীম ধারা আর অসীম ধারা। পদসংখ্যার হিসেবে ধারা দুই প্রকার, আর আরও দুই প্রকার ধারা আছে। ধারা আরও ক্লাসিফিকেশনের দিক আরও দুই রকম আছে। একটা হলো সমান্ত ধারা। সমান্ত ধারা যে ধারার পদগুলো যোগ আকারে বাড়তেও পারে কমতেও পারে। মনে করো প্রথম পদ 10, তারপরে পদ 12, তারপরে পদ 14, তারপরে 16, আস্তে আস্তে বাড়তেছে। অনেক সময় এরকম হতে পারে যে প্রথম পদ 30, পরে পদ 28, তারপরে পদ হলো 26, তারপরে 24, এভাবে চলতেছে, কমতে। এই জন্য সমান্ত ধারা। আর একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারাটা পাশাপাশি দুইটা পদের রেশিও অনুপাত সমান হয়, এটা একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারা হলো আমাদের 13.1 আলোচনা হবে, আর 13.2 আলোচনা হবে গুণোত্তর ধারা। তাহলে ধারার যে ক্লাসিফিকেশন, একদিক দিয়ে সসীম আর অসীম, অন্য দিক দিয়ে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, আমাদের এটা জানা হলো। কারণ আমাদের বেসিক কনসেপ্ট একটু ভালো রাখা দরকার, কেননা সৃজনশীল প্রশ্ন আসে। আর সৃজনশীল প্রশ্ন হুবহু বই থেকে আসে না, বইয়ের বেসিকগুলি দ্বারা, বইয়ের সূত্রগুলির উপরে এটা প্রশ্নগুলি হয়ে থাকে। তাই আমাদের বেসিক সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। একটা ধারা যদি আমি লিখি যে 5, 7, 9 আপনার ডট 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 37, আমরা এই ধারাটা লিখলাম। এই ধারার ভিতরে মোট কয়টি পদ আছে এটা পদ সংখ্যা নির্ণয় করাটা আমার শিখতে হবে প্রথমে। কারণ আমি যোগফল যখন নির্ণয় করব, এর মান লাগবে, ডি এর মান লাগবে, এন এর মান লাগবে।
আমাদের যোগফল নির্ণয় করার জন্য আমার এ এর মান লাগবে, ডি এর মান লাগবে, এন এর মান লাগবে। এ হলো প্রথম পদ, ডি হলো পাশাপাশি দুইটা পদের অন্তর, আর এন হলো যেই ধারাটা আমাদেরকে দেওয়া আছে তার মোট পদ সংখ্যা, মোট কয়টি পদ আছে। কেউ যদি এই তিনটি জিনিসের মান জানে, এর মান, ডি এর মান, এন এর মান, তা তার পক্ষে ধারার যোগফলের সূত্র ব্যবহার করে যোগ করা অতি সহজ। এই জন্য আমরা এই তিনটা জিনিসের মান আমাদের জানতে হবে। আমরা তো এর মান জানলাম 5, আর ডি হলো কত দেখো, 7 থেকে 5 গেলে 2 থাকে, দেখো 7 বিয়োগ 5 2 হয়, অথবা 9 বিয়োগ 7 2 হয়, অর্থাৎ সাধারণ অন্তর হলো 2। কিন্তু এখন আমাদের অজানা রয়ে গেল পদ সংখ্যা। অজানা কি রয়ে গেল? পদ সংখ্যা রয়ে গেল। পদ সংখ্যার বের করার একটা সূত্র আছে। পদ সংখ্যা বের করার সূত্র হলো, আমরা এই যে ধারার ভিতরে সবচেয়ে বড় পদ থেকে সবচেয়ে ছোট পদ বিয়োগ দিয়ে পাশাপাশি দুইটা পদের বিয়োগফল আর সাথে যোগ 1, আমরা এইভাবে বের করতে পারি। এই ধারার ভিতরে সবচেয়ে বড় পদ হলো 37, আর সবচেয়ে ছোট পদ হলো 5, আর 2 হলো পাশাপাশি দুইটা পদের বিয়োগফল, আর 1 হলো সূত্রের 1। এখন দেখো কি হয়, উপরে হয় 32 ভাগ 2 যোগ 1, 16 যোগ 1 17। তাহলে আমাদের পদ সংখ্যা 17 হয়ে গেল। দেখো, তাহলে দেখো এই যে ধারা ছিল, এই ধারার ভিতরে কিন্তু আমরা সবগুলোর মান আমরা জানি। প্রথম পদ আমরা জানি 5, সাধারণ অন্তর জানি আমরা 2, আর পদ সংখ্যা আমাদের জানা ছিল না, কিন্তু আমরা পদ সংখ্যার সূত্র দিয়ে আমরা পদ সংখ্যা বের করেছি। এখন এই ধারার থেকে আমরা যোগফল নির্ণয় করা আমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। পদ সংখ্যা বের করা আরও সূত্র আছে, আরও সূত্র। শেষ পদকে এনতম পদ ধরেও পদ সংখ্যা বের করা যায়। আমি ওটাও দেখাবো যে শেষ পদকে এনতম পদ ধরে কীভাবে পদের সংখ্যা বের করা যায়। আমি এটাকে শেষ পদকে ধরবো, শেষ পদ হলো এনতম পদ। তাহলে এনতম পদ হলো কত? 37। আর এনতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 37। তারপরে এর মান হলো 5, তারপরে n, ডি এর মান হলো 2, 37। দেখো এখানে কি হতে পারে? 2n মাইনাস 2, 37 মাইনাস 5, 2n মাইনাস 2, 32, 2n 32 যোগ 2, দেখো এখানে বা 2n সমান 34, n সমান 17। দেখো আমরা শেষ পদকে, এই যে শেষ পদ, এটাকে এনতম পদ ধরে আমরা পদ সংখ্যা বের করলাম। তো পদ সংখ্যা বের করার দুইটা ফর্মুলা আমরা জানলাম। এখন দেখো পদ সংখ্যা তো আমার বের হয়েই গেল। এখন আমি এই যে পদ সংখ্যা বের করে ফেলছি, এখন আমি যোগফল নির্ণয় করব, অর্থাৎ সমষ্টি নির্ণয় করব। যেহেতু যদি এখানে যদি সমষ্টি নির্ণয় করতে বলে যে এটা সমান সমান কত, এগুলো যোগ দিয়ে বলছে যোগফল কত, তাহলে সমষ্টির সূত্র হবে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো n এর মান কত? আমরা 17/2, 2 এর মান হলো 5, n এর মান 17, আর ডি এর মান হলো 2। এখানে যদি ভাগ যায়, দশমিক না হয়, তাহলে আমরা ভাগ দিয়ে দিব। যেহেতু কাটাকাটি যায় না, আমরা এভাবে রেখে দিব। এখানে 10 হবে, আর 16 দ্বিগুণে 32 হবে। দেখো এখানে 42,
17 42কে 2 দিয়ে ভাগ দিলে 21 হবে। আমি 17 আর 21কে যখন গুণ দিয়ে দিব 21 গুণ 17 357 357। তো এইভাবে দেখো আমরা একটা ধারা থেকে পদ সংখ্যা বের করলাম, সাথে যোগফলও বের করলাম। দেখো যদি একটা ধারা আমাদেরকে দেওয়া আছে 5 10 15 আপনার ডট 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 এত ধারার 30তম পদের মান নির্ণয় করো। যদি এই ধারাটা দেওয়া থাকে আর যদি বলে এত ধারার 30তম পদের মান নির্ণয় করো, তাহলে আমরা তম পদের সূত্র 30তম পদ, 30তম পদের সূত্র হলো a প্লাস 30 মাইনাস 1 ইন্টু ডি। এর মান কত? এর মান হলো 5 আর ডি এর মান কত? 5 থেকে 10 থেকে 5 গেলে 5 থাকে, অথবা 15 থেকে 10 গেলে 5 থাকে। তাহলে 10 মাইনাস 5 সমান 5। এখন আমরা 30তম পদের মান বের করে ফেলব। এর মান 5, এখানে 29 ইন্টু 5 5, তার 29কে যদি আমরা 5 নং 45 হাতে হলো 4, 5 দিয়ে 10 আর 4 হলো 14, তাহলে 150। তাহলে এই যে একটি ধারা দেওয়া ছিল, এই ধারার শুধু তম পদ বের করতে বলছে। কততম পদ বের করতে বলছে? 30তম পদের মান কত? আমরা এই ধারা থেকে 30তম পদের মান নির্ণয় করলাম। এভাবে আমরা তম পদে বের করতে পারবো। তাহলে দেখো ধারার জন্য আর একটা অঙ্ক দেখো, যদি এরকম দেওয়া থাকে যে এখানে দেওয়া আছে 4 8 12 এত ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এই ধারা থেকে 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমি দেখব যে আমার সমষ্টি নির্ণয় করার জন্য যা যা দরকার। প্রথম পদ দরকার, প্রথম পদ 4, সাধারণ অন্তর দরকার, সাধারণ অন্তর 8 মাইনাস 4 সমান 4, আর এন এর মান দরকার, এন এর মান 20। এখানে কিন্তু এন এর মান দেওয়া আছে, এখানে আমরা এন এর মান বের করার আগের অঙ্কে যে সমষ্টি নির্ণয় করার জন্য এন এর মান বের করে নিয়েছিলাম, কিন্তু এই অঙ্কের ভিতরে এন এর মান বের করার কোনো প্রয়োজন নাই। আমরা এখন যোগফল নির্ণয় করব বা সমষ্টি নির্ণয় করব। সমষ্টির সূত্র হবে n/2a 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এন এর মান 20 ভাগ 2, তারপর 2 ইন্টু 4, আর এন এর মান 20 মাইনাস 1 ডি ওর 4, তার এনে ভাগ করলে 10 হয়, এখানে 8 হয়, এখানে 19 4 দিয়ে গুণ দিলে 76 হবে, এখানে 84 হবে, যোগ করলে 840 হবে আমার এই ধারার যোগফল। তা দেখো ধারার যোগফল আমরা আমাদের সহজে হয়ে গেল। ধারার যোগফলের জন্য আমাদের এ ডি এন 3টা জিনিসের মান আমাদের জানার দরকার। আর 3টা জিনিসের মান যদি আমরা জানি, তাহলে আমরা ধারার মান সহজে বের করতে পারব। দেখো অনেক সময়
ধারার যোগফল চাওয়া হয়, কিন্তু ধারা দেওয়া থাকে না, কতগুলো তম পদ দেওয়া থাকে। ওই তম পদের সাহায্যে অনেক সময় ধারার যোগফল বের করতে হয়। এরকম একটা গাণিতিক সমস্যা আমি দেখাবো। লেখা আছে কোন সমান্তর ধারার 25তম পদ 75 হলে ধারাটির প্রথম 49টি পদের যোগফল কত? দেখো এখানে একটা ধারা, কোনো সমান্তর ধারার 25তম পদ 75 হলে ধারাটির প্রথম 49টি পদের যোগফল নির্ণয় করো। এখানে কিন্তু ধারার প্রথম পদ দেওয়া নাই, সাধারণ অন্তর দেওয়া নাই, শুধুমাত্র পদের সংখ্যা দেওয়া আছে। শুধু এন এর মান আছে, এ আর ডি এর মান এখানে নেই। দেখো এর মান জানতে হয়, এখানে নেই। ডি এর মান জানতে হয়, এখানে নেই। কিন্তু এন এর মান আছে কত? 49। অথচ আমাদেরকে যোগফল নির্ণয় করতে বলছে। এরকম গাণিতিক সমস্যার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু যদিও এ আর ডি এর মান দেওয়া নাই, কিন্তু এ আর ডি এর মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে এরকম একটা অপশন এখানে দেওয়া আছে। দেখো এখানে এ আর ডি যদিও সরাসরি এখানে দেওয়া নাই, কিন্তু এ আর ডি এর মধ্যে রিলেশনযুক্ত একটি সম্পর্ক এখানে দেখো দেওয়া আছে। এই সম্পর্ক ব্যবহার করে আমরা এ আর ডি এর চাহিদাকে পুরা করব। তাহলে এখানে কি কোনো সমান্তর ধারার 25তম পদ, তাহলে ধারার 25তম পদ দেওয়া আছে। ধারার 25তম পদ, 25তম পদ কত? 75। আচ্ছা, 25তম পদের সূত্র কি একটু আগে আমরা শিখছি, কিন্তু এ প্লাস 25 মাইনাস 1 ইন্টু ডি। তম পদের সূত্রের সাহায্যে আমরা শিখছি। দেখো এ প্লাস 24d সমান 75। তাহলে দেখো এটা কিন্তু এ আর ডি যুক্ত একটি সম্পর্ক, একটা ইকুয়েশন। এই সম্পর্কের ভিতরে এ আর ডি আছে, দেখছো? এ আর ডি যুক্ত, এ যদিও এর মান আর ডি এর মান সরাসরি নেই, কিন্তু এ আর ডি যুক্ত একটি রিলেশন এখানে আছে। তাহলে আমরা সম্পর্কটা লিখে রাখবো, এ প্লাস 24d সমান 75 আর এন এর মান 49। এগুলো দ্বারা আমরা ধারার যোগফল নির্ণয় করব। এগুলো দ্বারা ধারার যোগফল আমরা নির্ণয় করে ফেলব। তাহলে মনে হয় তোমরা বুঝতে পারছো যে এখানে যদি এ আর ডি নাই, কিন্তু এ আর ডি এর সাথে রিলেশন আছে এরকম একটা সমীকরণ। আর এন এর মান 49 অবশ্য দেওয়া আছে। আমরা সমষ্টি নির্ণয় করব। সমষ্টি বা যোগফল একই কথা, এটা n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখ এন এর মান 49, এর মান 9, ঠিক আছে? এন এর মান 49 মাইনাস 1 ইন্টু ডি। দেখো 49/2, এখানে 2a 48d। দেখো এখান থেকে যদি 2 কমন নেই তাহলে a প্লাস 24d। এই 2 কি হবে? 2 কাটাকাটি যাবে, থাকবে 49, আর এতটুকের মান ছিল 75। আমি যদি এখন 75কে 49 দিয়ে গুণ দেই, তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। আমাদের সমস্যার যে সমাধানটা আমরা পেয়ে যাব। এখানে 3675। দেখো আমরা একটা সমান্তর ধারার যোগফল বের করলাম।
দেখো অনেক সময় আমাদের আরও কতগুলো তম পদ দেওয়া থাকে, আবার ওখান থেকে আমাদের অনেক সময় সমষ্টি বের করতে বলে। এরকম একটা আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো কোনো সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস অন্তম পদ কত? দেখো তম পদের সাহায্যে তম পদ বের করতে বলছে। কোনো সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদ কত? দেখো এটা আমরা সমাধান করব। প্রথমে আমার দেওয়া আছে m তম পদ, m তম পদ কত n, আর m তম পদের সূত্র আমরা জানি তম পদের সাথে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান হলো n, আর a প্লাস এম ডি মাইনাস ডি হলো n। এটা আমরা 1 নং সমীকরণ দিতে পারি। দেখো আমাদের প্রথমে m তম পদ n, m তম পদের সূত্র হলো দেওয়া আছে n, আর তম পদের সূত্র ব্যবহার করেছি, তারপরে গুণ করে দিয়েছি। এবং আরও একটা অংশ দেওয়া আছে, সেটা হলো n তম পদ, n তম পদ দেওয়া আছে হলো m। এটার সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা যদি আমি গুণ করে দিই তাহলে a প্লাস এন ডি মাইনাস ডি সমান m। এটা 2 নং সমীকরণ। আমরা অলরেডি দুইটা সম্পর্ক দেওয়া আছে, দুইটা সমীকরণ অলরেডি তৈরি করে ফেলেছি। আমরা এই 2 সমীকরণ থেকে এর মান আর ডি এর মান বের করব। বের করে তারপরে তম পদের যে m প্লাস n তম পদ এখানে বসিয়ে দেব। তাহলে আমরা এই 2টা সমীকরণ কী করব? বিয়োগ করব। দেখো 2টা সমীকরণ আমরা বিয়োগ করে মানকে বসিয়ে দেব। প্রথমটা আছে হলো a প্লাস এম ডি মাইনাস ডি সমান n, 1 নং। 2 নং হলো a প্লাস এন ডি মাইনাস ডি সমান হলো m। দেখো এই 2টা সমীকরণ আমরা যোগ বিয়োগ করে a আর d এর মান বের করব। আমরা এই 2টা সমীকরণ যোগ বিয়োগ করে a আর d এর মান, দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। এ ডি ডি কাটা যায়, এ কাটা যায়, থাকবে এম ডি মাইনাস এন ডি, আর ওখানে থাকবে এন মাইনাস এম। দেখ এখান থেকে যদি আমি ডি কমন নেই তাহলে এম মাইনাস এন, আর এখান থেকে যেহেতু আগে এম পরে এন, এখানে আগে আনার জন্য -1 কমন নিতে হয়, আর -1 কমন নিলে পরেরটা আগে আসে, আগেরটা পরে যায়। তাহলে এখান থেকে যদি ডি এর মান বের করি তাহলে উপরে -1 ইন্টু এম মাইনাস এন, এম মাইনাস এন, তাহলে ডি এর মান হলো -1। আমরা ডি এর মান বের করলাম। এখন আমরা বের করব কার মান? এর মান। এরকম যত রকম গাণিতিক সমস্যা আসুক, তোমার সবচেয়ে সহজ হবে তুমি এ আর ডি এর মান বের করে নিবা। তারপরে তম পদ চাপ আর সমষ্টি চাপ। অনেক সময় বলতে পারে যে m প্লাস n টি পদের যোগফল কত। তো একই ব্যাপার, আমরা শুধু এ আর ডি জানবো। তো প্রথমে আমরা কি জানছি? ডি। এখন আমরা এ জানবো। এ জানার জন্য 1 নংয়ে মান বসিয়ে দেবো। দেখো ডি এর মানটা -1, আমরা এটা 1 নংয়ে বসিয়ে দেব। দেখো 1 নংয়ে, এটা 1 নং, 1 নংয়ে আমরা ডি এর মান বসিয়ে দেব -1। এ প্লাস এম -1, ডি এর মান -1 সমান, তাহলে কি হবে? এ প্লাস -m প্লাস 1 সমান n। এখন এর মান হলো এ সমান n প্লাস m -1। তাহলে আমরা দেখো এর মান কত পেলাম? n প্লাস m -1 আর ডি এর মান -1। আমরা এখান থেকে দেখো দুইটা জিনিসের মান আমরা বের করে রাখছি।
এখন আমার কি বলছে এম প্লাস এন তম পদ কত। তা আমরা তো জানছি যে পি তম পদ হলো পি তম পদ হলো কি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি পি তম পদ। তম পদটা আমরা এখন যদি আমাদেরকে এম প্লাস এন তম পদ বলে তাহলে কি হবে এততম পদ। সূত্র কি হবে সূত্র হবে আর এটা থেকে এক কম, তার মানে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যততম পদ তার থেকে ডি এর মান এক কম হবে। এম প্লাস এন তম পদ তো এম প্লাস এন তার থেকে ওয়ান মাইনাস ওয়ান তারপর ডি। তারপর দেখো আমরা এটাকে মান বসিয়ে দিই। এর মান কত? এর মান হলো এন প্লাস এম মাইনাস ওয়ান আর এখানে এম প্লাস এন মাইনাস ওয়ান আর ডি এর মান মাইনাস ওয়ান। তো এন প্লাস এম মাইনাস ওয়ান এখানে প্লাস আর মাইনাসে কি মাইনাস, মাইনাস যদি এমকে গুণ দাও মাইনাস এম, এনকে গুণ দিলে মাইনাস এন আর প্লাস ওয়ান। তাহলে এখানে কি দাঁড়ায় দেখো প্লাস এম মাইনাস এম কাটাকাটি যায়, মাইনাস এম প্লাস এন মাইনাস প্লাস এন মাইনাস এন কাটাকাটি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে জিরো হয়ে গেল। দেখো এম প্লাস এন তম পদের মান কত হলে আমরা শূন্য পেলাম। এই যদি এই অঙ্কটায় দিই যদি তম পদ না চাইতো, ওরা যদি বলতো যে এই অঙ্কটা দেওয়ার পরে যদি বলতো যে এই অঙ্কটা দেওয়ার পরে বলছে যে এতটি পদের যোগফল কত, এতটি পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি বের করো বা নির্ণয় করো। দেখো এখানে কোনো সমান্তরাল নেই, কিন্তু ওই অঙ্কটাই এখানে তম পদ না চাই সমষ্টি চাইছে। অ্যাজ দ্য সেম আমরা যেভাবে এর মান বের করছি ডি এর মান বের করছি এ ডি ঠিক এক প্রসেসে বের করবো, একই প্রসেসে। আগে তম পদের সূত্র ব্যবহার করেছিলাম, এবার আমরা যোগফলের সূত্র ব্যবহার করব। দেখো সমষ্টির সূত্রটা ব্যবহার করো। সমষ্টির সূত্র কি? এতটি পদের সমষ্টি যেহেতু তাহলে এম প্লাস এন বাই টু, টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমষ্টির সূত্র। মানে সমষ্টির সূত্র যতগুলি পদের সমষ্টি বের করতে হবে সেটাই এন, তাহলে এত বাই টু, টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা। আচ্ছা এবার দেখো আমরা মান বসিয়ে দেব। এখন আমরা কার কার মান বসাবো? এর মান আর ডি এর মান। টু ইন্টু এর মান কত? মাইনাস ওয়ান বসিয়ে দিলাম, আর ডি এর মান আমরা বসিয়ে দেব। ডি এর মান হলো এম এন প্লাস এম মাইনাস ওয়ান, আমরা ডি এর মানও বসিয়ে দেব। আমার ডি এর মান ছিল এন প্লাস এম মাইনাস ওয়ান। দেখো তাহলে কি অবস্থা, দ্বারা আমি যদি এখানে গুণ দিলে কত হবে? মাইনাস টু হবে এখানে। না আমাদের তো ভুল হয়েছে মান বের করাটা। দেখো আমাদের কিন্তু এর মান ছিল হলো ডি এর মান ছিল মাইনাস ওয়ান, একটু ভুল হয়েছে দুঃখিত। এত দেখো এখানে টু এর মান ছিল এন প্লাস এম মাইনাস ওয়ান প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান, আর ডি এর মান হলো মাইনাস ওয়ান। এখানে টু এন টু এম মাইনাস টু, মাইনাস যদি গুণ দাও তো মাইনাস এম মাইনাস এন প্লাস ওয়ান। এই মাইনাস ওয়ান দা এইটাও গুণ মাইনাস এম, এটা গুণ মাইনাস এন, এটা গুণ প্লাস ওয়ান। দেখো উপরে কি হয়, এম দুটো ছিল একটা চলে গেছে এম থাকবো, এন দুটো ছিল একটা বাদ হয়ে গেছে এন থাকবে। এখানে কিন্তু টু ছিল মাইনাস ওয়ান হবে বাই টু হবে। দেখো আবার দেখো যোগগুলি ঠিক আছে কিনা, এত 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 এত, হ্যাঁ যোগফল। এটা হলো আমরা সমষ্টি, একই অঙ্ক দিয়ে আমরা দুই কাজ করলাম। এনের মান দেওয়া নাই, পদ সংখ্যা বের করতে বলছে। এতক্ষণ আমরা পদ সংখ্যা দিয়ে যোগফল বের করছিলাম, এ আর এ ডি আর এ ডি এন,
এই তিনটাতে যোগফল বের করছি। এবার এন এর মানই আমাদের কাছে ওরা চাইছে, দেখো। তাহলে এখানে এর মান দেওয়া আছে, এর মান 9 দেওয়া আছে, আর ডি এর মান দেওয়া আছে, ডি কত, দ্বিতীয় পথে প্রথম পদ বিয়োগ যাবে, তাহলে 7 - 9 হলো -2 দেওয়া আছে। কিন্তু এন এর মান দেওয়া না, এন এর মান আমাদের বের করতে হবে। কিন্তু যোগফল আবার এস এর মান দেওয়া আছে, যোগফলের মান -144 দেওয়া আছে। এখন আমার এন এর মান বের করতে বলছে, তাহলে যোগফলের সূত্র কি? যোগফলের সূত্র n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, আর এই যোগফলের মান -144। এই এস এর সূত্র, যোগফলের সূত্র এটা, আর -144। এখন আমরা মান বসিয়ে দেব, দেখো এন এর মান চাওয়া হয়েছে জন্য, আর এর মান কত, এর মান 2, তাহলে 2 যদি আমরা বসিয়ে দেই, এর মান 9 আর ডি এর মান -2 সমান -144। দেখো n/2 9 দ্বিগুণে কত, 18 হয়। এখানে -2 প্লাস মাইনাস দেখি -2 আর n গুণ করলে 2n, আর মাইনাস আর মাইনাস যোগ +2। দেখো তাহলে এখানে কত হয়, এখানে দেখো 18 আর 2 হলো 20 -2n। দেখো n/2, এখানে আমরা 2 কমন নিব, 10 - n সমান -144। দেখ এখানে 2 কাটা যায়, তো n ইন্টু 10 - n সমান -144। একটু দেখো আমাদের আগে আমরা গুনতে দিব, এখানে 10n - n স্কোয়ার -144। দেখো এখানে 10 আর n গুণ করলে 10n, আর n গুণ করলে n স্কোয়ার, আর পাশে -144 দাও। দেখো এখানে একটু খেয়াল করার বিষয়, আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ যেটা, স্কোয়ারের যে সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণের স্কোয়ার টার্মগুলি আগে থাকে। তা এন স্কোয়ার যদি আগে নিতে হয়, একটা মাইনাস আছে, একটা মাইনাস কমন নেওয়া দরকার। এখান থেকে যদি -1 কমন নেই, তাহলে n স্কোয়ার আগে আসবে, পরে 10n চলে যাবে, আরও পাশে -144। আমি যদি মাইনাস আর মাইনাসে বাদ দিয়ে দিই, কাটাকাটি করি, তাহলে থাকবে n স্কোয়ার -10 সমান 144, বা n স্কোয়ার -10n -144 ইকুয়াল টু 0। এটা একটা n এর দ্বিঘাত সমীকরণ, এটা n এর দ্বিঘাত সমীকরণ। এখান থেকে আমরা n এর মান, আমরা দ্বিঘাত সমীকরণের যেই নিয়ম আছে, ফর্মুলা আছে, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমাদের প্রথমে তো এরকম কাজ করতে হয় যে সূত্র নেওয়ার চেষ্টা করতে হয়, আর সূত্র যদি না যায় তাহলে মিডল ব্রেক করতে হয়, আর মিডল ব্রেকও যদি না যায় তাহলে আরও একটা সূত্র আছে, ওই সূত্র ব্যবহার করতে হয় নিশ্চয়কের মাধ্যমে, যেটা উচ্চতর গণিতে আসে সূত্রটা। তাহলে এখানে দেখো আমরা মিডল ব্রেক কেমনে করব, 144কে আমি উৎপাদক বিশ্লেষণ করে দেখব যে আসলে কত আর কত নিলে 144 হবে গুণ করলে, আর যোগ বিয়োগ করলে মাঝে 10 হবে। আমরা একটু দেখার বিষয়, 144 আমরা যদি 2 দিয়ে দেই তাহলে কত হয়, 72, 2 দিয়ে দিলে 36, 2 দিয়ে দিলে কত হয়, 18। দেখো এখানে কিন্তু আমাদের বোঝা, দেখো 18, আর এখানে 2 দ্বিগুণে 4 8, 18 থেকে 8 গেলে 10 থাকবে, তাহলে আমরা আর সবগুলি গুণলে 144 হবে। তাহলে দেখো এখানে কি n স্কোয়ার -18n, বড় সংখ্যাটা আগে লিখতে হয়, তারপরে 8n -144। অর্থাৎ এই যে 10 ছিল, এটাকে আমরা 2 অংশে ভাগ করেছি, এমনভাবে 2 অংশে বিভক্ত করেছি যাতে যোগ বিয়োগ করলে এটা হবে, আর এইটা আর এটা গুণ করলে যাতে লাস্টের 144 হয়। তো এইভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হয়, মিডল ব্রেক করতে হয়। তাহলে আমি এই দুইটার ভিতরে n কমন নিব, তাহলে n - 18 থাকবে, আর এই দুইটার ভিতরে 8 কমন যাবে, n - 18 থাকবে,
আবার এই দুইটা যেহেতু সেম, একটা নিয়ে নিতে হবে n-18, এখানে n+8। দেখো তাহলে এই যে একটা উৎপাদক, এই যে একটা উৎপাদক, দুইটা উৎপাদকের গুণফল কত? দুইটা রাশির গুণফল হলো 0। দুইটা রাশির গুণফল 0 হলে উভয়টাই 0 হবে, অথবা কমপক্ষে একটা 0 হবে। হয়তো এটা 0 হবে, অথবা এটা 0 হবে, অথবা উভয়টাই কী হবে? 0, যেহেতু দুইটা রাশির গুণফল 0। আমরা লিখব হয় n-10 n-18 সমান 0, অথবা n সমান -8। কিন্তু এটা গ্রহণযোগ্য না, কারণ n হলো পদ সংখ্যা, আর পদ সংখ্যার মান ঋণাত্মক হতে পারে না। কোনো সংখ্যা, পদ সংখ্যা, মনে করো যে চেয়ার সংখ্যা, টেবিল সংখ্যা, জনসংখ্যা, লোক সংখ্যা, এগুলো কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। তাহলে n এর মান কত? n এর মান হলো 18। আমাদের n এর মান বের। এবার দেখো আমরা একটা ধারা গঠন করব। আমরা শুরুতে আলোচনা করেছিলাম কীভাবে ধারা গঠন করতে হয়। ধারার একটা সমষ্টি দেওয়া আছে n এর মাধ্যমে, তা আমাকে ধারা গঠন করতে হবে। এখান থেকে ধারা নির্ণয় করব। আমরা এখন উল্টে কাজ করব। আগে পদ সংখ্যা দেওয়া থাকতো, এর মান ডি এর মান দেওয়া থাকতো, ধারার যোগফল বের করতাম। এবার যোগফল থেকে আমরা ধারা নির্ণয় করব। তাই ধারা নির্ণয় করার জন্য দেখো n সংখ্যক পদের সমষ্টি দিয়েছে। ধারার nটি পদের সমষ্টি, ধারার প্রথম nটি পদের সমষ্টি, ধারার প্রথম nটি পদের সমষ্টি n × n+1, মানে যোগফল দেওয়া আছে। আমি যদি n এর মান 1 বসাই, n 1 হলে ধারার প্রথম একটি পদের সমষ্টি পাওয়া যাবে। একটি পদের সমষ্টি n এর মান যখন 1 বসাবো, তো 1 বসাই দেখি আমি n এর মান 1 × 1+1, তাহলে 2 হয়। ধারার একটি পদের সমষ্টি কত? 2। প্রথমে একটা পদ হতে, তাহলে প্রথম পদ কি? 2। একটা পদের সমষ্টি 2 হইলে প্রথম পদটাই 2। তাহলে আমরা প্রথম পদ আমরা 2 পেলাম। 2। দেখো যদি n এর মান 2 হয়, ধারার প্রথম দুইটি পদের সমষ্টি হবে। প্রথম দুইটি পদের সমষ্টি, তাহলে 3, 6, দুইটা পদের সমষ্টি হলো 6। মানে প্রথম পদ আর দ্বিতীয় পদ দুইটাই মিলে কত? 6। প্রথম পদ কত? প্রথম পদ হলো 2। তাহলে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হলো a+d দিয়ে প্রকাশ করি, তার মান হলো কত? 4। কারণ প্রথম পদ হলো 2, আর এটা হলো প্রথম দুইটা পদের যোগফল। তাহলে প্রথম পদটা বাদ দিলে 6 থেকে দ্বিতীয় পদটা 4, আর দ্বিতীয় পদ প্রকাশ করা a+d দেয়। দেখো n = 3 হলে ধারার প্রথম 3টি পদের সমষ্টি, তাহলে কত হয়? দেখো 3, 4, 12। দেখো তাহলে এটা হলো প্রথম দুইটা পদের সমষ্টি, 1 নম্বর পদ আর 2 নম্বর পদ। আর এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 6 হলো 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ। 3টা পদের যোগফল হলো 6। না, 1 নাম্বার আর 2 নাম্বার, 2টা পদের যোগফল হলো 6। আর 12 হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টা পদের যোগফল হলো 12। হিসাব করে দেখো, তাহলে এটা তো বাদ, এটা বাদ, বিয়োগ করলে তা 3 নাম্বার পদটা পাওয়া যাবে কত? বিয়োগ করলে 6 পাওয়া যাবে। 3 নাম্বার পদটা 6। 3 নাম্বার পদ হলো a+2d = 6 পাওয়া গেল। দেখো তাহলে আমরা একটা ধারা গঠন করার জন্য প্রথম 3টা পদ জানাই যথেষ্ট। 3টা পদ জানলেই আমাদের ধারা হয়ে যায়। ধারার প্রথম পদ আমরা 2 পেয়েছি, দ্বিতীয় পদ পেয়েছি হলো a+d = 4, তৃতীয় পদ a+2d = 6। তাতে একটা ধারা, দেখো ধারাটি সমান্তর ধারাটি কী হবে? ধারাটি আমরা জানি ধারাটি হবে
এ এ প্লাস ডি ধারা, তারপরে এ প্লাস 2d, আপনার ডট 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 ডট। কারণ এই ধারার পদগুলি এন সংখ্যক পদে শুধু সমষ্টি দেওয়া আছে, কিন্তু কত দূর পর্যন্ত গিয়ে শেষ করব এটা এখনও আমাদের বলা নাই। তাহলে এর মান কত? এর মান আমরা পাইলাম 2। আর দ্বিতীয় পদ এ প্লাস ডি কত? 4। তৃতীয় পদ এ কত? 6, এ প্লাস 6। দেখো এই আপনার ডট 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 চলবে। তো এইভাবে আমরা একটা ধারা গঠন করে ফেললাম। দেখো এই যে একটা গাণিতিক সমস্যা, এখানে কিন্তু দুইটা ধারা দেওয়া আছে, যে বাম পক্ষে একটি ধারা, ডান পক্ষে আরও একটি ধারা। এই ধারার যোগফল যা হবে এই ধারার যোগফলও তাই হবে। এটা আমাদের নির্ণয় করতে বলছে। আমরা প্রথম ধারাটা নির্ণয় করব আগের নিয়মে, যোগফল বের করব। যোগফল বের করার জন্য যা যা লাগে তা করব। দ্বিতীয় ধারার যোগফল বের করব, আর দুইটার যোগফল কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। দেখো এটা যখন আমরা প্রথম অংশ করতে চেষ্টা করি, এই অংশটা, তো এই অংশের ভিতরে দেখো এর মান কত? এর মান হলো 1। আর ডি এর মান কত? এখানে 3 থেকে 1 চলে গেলে ডি এর মান 2। আর এন এর মান কিন্তু আমরা জানি না, এখানে এন এর মান বের করব। আর পদ সংখ্যা বের করার সূত্র তো আমরা জানি, এন সমান এই ধারার ভিতরে সবচেয়ে বড় পদ কত? 125। আর সবচেয়ে ছোট পদ 1। আর পাশাপাশি দুইটা পদের বিয়োগফল 2 আর সূত্রের 1। তাহলে কত? 124 ভাগ 2 যোগ 1। তাহলে এখানে কত হয়? 62 যোগ 1 63। এখানে আমার পদের সংখ্যা 63 পেলাম। আমরা এখানে পদের সংখ্যা কেমনে বের করব? বড় পদ সবচেয়ে ধারার ভিতরে, তারপর ছোট পদ, ভাগ হলো দুইটা পদের বৃদ্ধি, আর যোগ 1। আমরা এখানে এনের মান বের করে ফেলছি। এখন দেখো আমরা এখান থেকে এটা সমষ্টি বের করব। এনের মান বের করার পর আমরা কী বের করব? সমষ্টি বের করব। এখন আমরা সমষ্টির সূত্র নিব। সমষ্টির সূত্র কি? সমষ্টি হলো n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি। দেখো n এর মান কিন্তু 63 ভাগ 2, এর মান 1, n এর মান 63 মাইনাস 1 ইন্টু ডি এর মান 2। 63 ভাগ 2, এখানে 2, এখানে কিন্তু 62, তার 2 দিয়ে গুণ দিলে 4, 12, 124। তা দেখো এখানে হবে 126, তাকে 2 দিয়ে ভাগ দিলে 63, আর 63 আর 63 গুণ দিলে 3969। তোমরা যোগ করে গুণ করে দেখতে পারো। 63 গুণ 63 3969। তাহলে আমরা বাম পক্ষের যে যোগফলটা আমরা এত, এখন ডান পক্ষের যোগফল বের করব আমরা। দেখো ডান পক্ষের যোগফল বের করার জন্য আমার ওইরকম কয়টা মান জানতে হবে? এই অংশটার জন্য প্রথমে আমার এর মান জানতে হবে। এর মান আছে 169, আর ডি এর মান হলো পাশাপাশি দুটো পদের বিয়োগফল, এখানে 2 আছে, কিন্তু এন এর মান এখন বন্ধু আমাদের এখানে জানা নেই। কিন্তু আমরা এখানে এন এর মান বের করব আগের সূত্র দিয়ে। এন এর মান বের করার জন্য সূত্র হলো সবচেয়ে বড় পদ 209, আর সবচেয়ে ছোট পদ ভাগ প্রতিপদের বৃদ্ধি যোগ 1। তারপরে 0, 4 ভাগ 40 হয়। এখানে দেখো এখানে 20, 21, এখানে 21টা পদ আছে। দ্বিতীয় রাইট হ্যান্ড সাইডে 21টা পদ আছে। আমরা পদের সংখ্যা বের করে ফেলেছি। এখন আমরা সমষ্টির সূত্র ব্যবহার করব। আমাদের লিখে রাখা দরকার যে প্রথম অংশের যোগফল আমরা পেয়েছি 3969। আমরা এখন দ্বিতীয় অংশের যোগফল বের করব। দ্বিতীয় অংশের যোগফলের সূত্র সমষ্টি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে দেখো n এর মান কত? 21 ভাগ 2, 2 এর মান হলো 169, n এর মান 21, আর ডি এর মান 2। দেখো 21 ভাগ 2, এখানে যদি আমরা 2 দিয়ে গুণ 9 দিয়ে গুণে 18, হাতে 1, 6 দিয়ে গুণে 12, 1 13, হাতে 1, 2 1 2 1 3।
আর এখানে কত 20 40 হবে, দেখো 21 ভাগ 2, এখানে 8 7 3 9 3 7, এখানে এটা যদি কাটাকাটি করি তাহলে 21 আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে দেখো 3 7 8 ভাগ 2, তাহলে 189, এটাকে যদি আবার 21 দিয়ে গুণ দেই তাহলে 3969 হবে, 3969। দেখো এটা যোগফল হয়েছে 3969, তাহলে আমার দুই পক্ষ কী হয়ে গেছে, সমান হয়ে গেছে। দেখো এই একটা ধারা, এখানে ধারাটার 1 3 5 7, এই ধারাটার প্রথম এনটি পদের যোগফল নির্ণয় করতে বলছে। এখানে এনটা একটা আননোন, এনের মান যা দেওয়া থাকবে ওই অনুসারে এটার মান হবে। এর মান, এখানে এর মান দেওয়া আছে 1 প্রথম পদ, আর ডি এর মান দেওয়া আছে সাধারণ অন্তর 3 - 1 2, আর পদ সংখ্যা সমান এন দেওয়া আছে। আমরা এখন সমষ্টি নির্ণয় করব বা যোগফল নির্ণয় করব। যোগফলের সূত্র কি হবে, n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি, এটা হলো যোগফলের সূত্র। দেখো তো যোগফলের সূত্রের ভিতরে আমরা এখন মান বসিয়ে দেবো। এন এর মান তো এনই, 2 এর মান 1, এন এর মান n, আর ডি এর মান হলো 2। যদি বসাই দেয় তাহলে n/2, এখানে কি হবে, এখানে হবে 2 আর 2n - 2। দেখো 2n - 2, যদি এই 2 কাটা যায় তাহলে কি হয়, n/2, 2 কাটা 2n, 2 কাটা গেলে n স্কোয়ার। তাহলে এটাই আমাদের উত্তর। এই ছিল আমাদের সমান্তধারা 13.1 এই অধ্যায়। যদি তোমাদের আরও কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে আমাকে জানাবা। আর পরবর্তীতে আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।